হ্যালো বন্ধুরা, আমার নাম কনিয়া। আমি আপনাদের নতুন বন্ধু এবং আপনাদের সবাইকে আমাদের কনিস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজকে আমরা একটা ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করব। না, ভৌতিক ঘটনাটা কিন্তু আমার জীবনের অবলম্বনে তৈরি নয়। এটি রচনা করেছেন দেবজ্যোতি ব্যানার্জি। তবে এটা তার জীবনে সত্য ঘটনাও হতে পারে অথবা তার রচনাও হতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এবারে গল্পের নাম ভয়ঙ্কর রাত। রচনা করেছেন দেবজ্যোতি ব্যানার্জি। আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। আমার মামাতো ভাই আমাকে প্রায়শই ওর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাত। পড়াশোনা চলাকালীন আমরা একসাথেই দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনে দিল্লিতে থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই। মামাতো ভাই চাকরি পাওয়ার পর বিয়ে করেছে, তবে আমি এখনো বিয়ে করিনি। আমি এখন পুরোপুরি সিঙ্গেল। তবে হয়তো খুব শীঘ্রই 4 হাত এক হতে পারি। মামাতো ভাই বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে দিন তিনেকের ছুটি নিয়ে নিলাম। আমি মামাতো ভাইকে ফোনে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি। মামাতো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। মনে করলাম সন্ধেবেলায় রওনা হব। সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মা যথারীতি সাবধানতা বাণী দিতে লাগলো, সাথে একটি তাবিজও দিল। আমি তো এই সব দেখে অবাক। আমি বললাম, মা, তুমি সেই আগেকার দিনের মানুষই রয়ে গেলে। আর এইসব তাবিজ মাদুলিতে কি কেউ বিশ্বাস করে? এইসব জিনিসগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রশ্রয় দেয়। আর তুমি? মায়ের তো শটান জবাব, কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করি। নে, তুই এটা হাতে বেঁধে নে। আর কি করা যায়, যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পরে নিলাম। এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এমনিতেই অমাবস্যার রাত, চারিদিক গাঢ় নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে শুধুমাত্র দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসেছিলাম। পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে, আর গাড়ি 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতেই মা জিজ্ঞাসা করলো, তা তোর একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে ফোন করব। এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা আমার খুব পছন্দের। গান শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। হঠাৎ করে জীবন এমনভাবে গাড়ির ব্রেকটা মারলো যেন পুরো গাড়িটা উল্টে যাবার জোগাড়। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, এটা কি হলো জীবন, এত জোরে কখনো গাড়ির ব্রেক মারে? জীবন বলল, আমার দোষ না স্যার, ওনার দোষ।
ওনার জন্য সব কিছু। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি 21 থেকে 22 বছরের একটি মেয়ে একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। মেয়েটির পরনে সাদা শাড়ি, শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলো ভাবে হাওয়ায় উড়ছে। আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার, আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? তখন মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি, সামনেই আমার শ্বশুর বাড়ি, দয়া করে আমাকে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন, আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো। এই কথা বলতেই মেয়েটা আমার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। ওদিক থেকে জীবন বলল, আমাদের গাড়ির পিছনের সিটটা তো খালি পড়ে আছে, আমরা না হয় ওকে এই বিপদ থেকে একটু সাহায্য করি, আর সামনেই তো ওর শ্বশুর বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। জীবনের কথা শুনে মেয়েটিকে আমি গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটাকে কোলে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল। কিছুক্ষণ পরে গাড়ির ভিতরে আমার আর জীবনের কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। একটা চাপা, কটু ও বিশ্রী আষ্টে গন্ধে গাড়ির ভেতরটা যেন ম ম করছে। আমরা আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে গাড়ির জানলাগুলো খুলে দিলাম। জীবন গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করাল। হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো, মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির পিছনের সিট থেকে। আমি আর জীবন একটু ভয় ভয় গাড়ির পিছনের সিটের দিকে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা যে মেয়েটিকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটি এখন একটি ভয়ানক দানবে পরিণত হয়েছে। সেই দানবটার বড় বড় হাত এবং সেই হাতে বড় বড় ধারালো নখ, চোখগুলো পুরো একেবারে টকটকে লাল, যেন কোনো আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রঙের রক্ত ঝরছে। সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পদার্থ লেগে রয়েছে। সে এক বিভৎস রূপ। আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটার শরীরটা থেকে মাংসগুলোকে পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখে আমরা দুজনে প্রচন্ড ঘামতে শুরু করলাম। আমার গলা থেকে যেন কোনো আওয়াজই বেরোচ্ছিল না। হাত পা যেন অবশ হয়ে গেছে। জীবন এই সব কিছু দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম সেটা এখনো সে খেয়াল করেনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার মাথা কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটার লাল চোখে চোখ পড়ে যায়। এবার সে তার বিভৎস লালা ঝরানো চেহারা নিয়ে আমার দিকে তাকায়। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসে। তখন তার ঠোঁটে এক পৈশাচিক হাসি বিরাজ করছে। যখন দানবটা আমার অনেক কাছে চলে আসে তখন আমি দুই হাত দিয়ে আমার মুখ ঢাকলাম। আর ঠিক তখনই মায়ের দেওয়া সেই তাবিজটার থেকে
একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীল আলোর প্রভাবে সেই দানবটা আমার থেকে অনেকটা দূরে সরে গেল। তারপর যা ঘটল তা অতি ভয়ঙ্কর। নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংসগুলো ঝরে পড়তে শুরু করলো। দানবটা একটা প্রচন্ড হাড় হিম করা চিৎকার করে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে চায়। এবার দানবটা আরো একটি ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমি দেখলাম দানবটার শরীরটা মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সে এক ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য, যা আমি কোনো দিনও ভুলব না। এরপর দানবের সারা শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। ঘটনাটা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙলো জীবনের কণ্ঠস্বরে। জীবন বলল, স্যার উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি বাইরে চারিদিকে তাকালাম। সকালের সূর্যের প্রথম কিরণ চারিদিক আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই জীবন কালকে সেই দানবটার কথা জিজ্ঞাসা করল। আমি বললাম, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তাই কালকের ঘটনাটার ব্যাপারে আমার আর কিছু মনে নেই। কালকের রাতের বাদবাকি ঘটনাটা আমি আর জীবনকে বললাম না। প্রায় সকাল 7টা নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি রে, তোর কাল রাতে তো আমার এখানে আসার কথা ছিল, তোর আসতে এত দেরি হলো কেন? তখন আমি আর জীবন কালকের রাত্রের ঘটনাটা সব খুলে বললাম। আমার মামাতো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাতে আসছিলিস, সেই হাইওয়েতে প্রায় বছর 3 আগে একটা 21 থেকে 22 বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক কুপিয়ে খুন করে তার লাশটাকে পাশের একটি নদীতে ফেলে দিয়েছিল। তখন থেকেই ওই হাইওয়েতে ওই মেয়েটার আত্মাটা ঘুরে বেড়ায়। সেই জন্য ওই হাইওয়ে দিয়ে রাত্রি 10টার পর কেউ যায় না। তোরা ওই হাইওয়ে সম্পর্কে জানতিস না, যার জন্য তোদের সাথে এই রকম ঘটনা ঘটেছে। আমার মামাতো ভাইয়ের কথা শুনে আমি আর জীবন একে অপরের মুখের দিকে শুধু তাকিয়েই রইলাম। তাহলে আপনারা আজকে শুনলেন ভয়ঙ্কর রাতের কথা। তাহলে আশা করছি আপনাদের এই ঘটনাটা ভালো লাগলো। পরবর্তী ঘটনা শোনার জন্য আপনারা অপেক্ষা করুন। আমি খুব শীঘ্রই পরবর্তী আরেকটি ঘটনা নিয়ে উপস্থিত হব। তবে হ্যাঁ, আমাকে আবার দেখার জন্য এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। না হলে আমি যখনই নতুন গল্প বা আমাদের কনিলস লাইফস্টাইলের কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু তখন সেই নোটিফিকেশন পাবেন না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করুন গল্পটি কেমন লাগলো এবং আর কি কি ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও আমাকে জানান কমেন্টে। আজকের মতো এইটুকুই, টাটা।